নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটি গাড়ি, কিন্তু কিভাবে ভাসলো এই গাড়ি এখনো স্পষ্ট নয়। দেখা যাচ্ছে সেই ছবি, নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটি গাড়ি, কিভাবে ভাসলো এই গাড়ি এখনো স্পষ্ট নয়, এবং অবশ্যই ভিতরে কেউ আটকে আছেন কিনা সেই বিষয়টাও আমরা জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত গাড়ি, কিভাবে ভাসলো এই গাড়ি এখনো স্পষ্ট নয়, ভিতরে কেউ আটকে আছেন কিনা সেটা সেই বিষয়েও জানার চেষ্টা করা হচ্ছে। আরো বিস্তারিত বলবে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, কিভাবে এই আস্ত গাড়ি তলিয়ে গেল, কি আপডেট পাচ্ছি আমরা? কিভাবে আস্ত গাড়ি তলালো এবং ভিতরে কেউ আটকে আছে কিনা, এই দুটোই মূলত এই মুহূর্তে প্রশ্ন। ইতিমধ্যে উপস্থিত হয়েছে সেখানে পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যে চেষ্টা করছে আপ্রাণ যে গাড়িটিকে অন্তত বাইরে কিছুটা হলেও এনে বোঝার চেষ্টা করছে পুলিশ ভিতরে কেউ আটকে আছে কিনা। কিন্তু কিভাবে এই গাড়িটি ঘাটে ডুবে গেল বা তলিয়ে গেল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এলাকার বাসিন্দা বা যারা ওই চত্বরে তারাই মূলত সেখানে সকালে প্রাতঃভ্রমণে গিয়েই দেখতে পান গোটা বিষয়টি, যে একটি আস্ত গাড়ি একবারে প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা, এবং ছবিতে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে মাথা গাড়ির উপরের একটু অংশ সেটি একমাত্র ভেসে রয়েছে। কিন্তু কিভাবে সেই গাড়িটি গেল, গাড়িটি কিভাবে অত দূর চলে গেল, গাড়িটি তীরে তোলার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। ভিতরে কেউ আছে কিনা সেই বিষয়টি এই মুহূর্তে পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আমরা আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ। খেলতে গিয়ে চোট লেগেছিল বাঁ হাতে, অভিযোগ নার্সিং হোমের ভুল চিকিৎসায় সেই হাতটাই বাদ যেতে বসেছিল 5 বছরের ঈশানী মাইতির। এসএসকেএমে 3 বার অপারেশন করে শেষমেশ রক্ষা পেয়েছে হাত, কিন্তু আগের অবস্থায় ফেরেনি। এই ঘটনায় কাকদ্বীপের নার্সিং হোমকে 3 লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য দপ্তর। বাঁহাতে অপারেশনের দগদগে দাগ, হাতটা প্রায় অকেজো। অভিযোগ নার্সিং হোমের ভুল চিকিৎসার জন্যই এই অবস্থা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের শিবকালীনগর। এখানকার বাসিন্দা ঈশানী মাইতি, বয়স 5। গত বছর খেলার সময় বাঁ হাতে আঘাত পায়। পরিবারের দাবি, স্থানীয় চিকিৎসকের পরামর্শে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপের নার্সিং হোমে। ঈশানীর বাঁ হাতে প্লাস্টার করা হয়। অভিযোগ, কয়েকদিন পর থেকে নাবালিকার বাঁ হাতে ব্যথা শুরু হয়। প্লাস্টার কাটলে দেখা যায় হাতে রক্ত জমাট বেঁধেছে। বিপদ বুঝে ঈশানীকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। পরিবারের দাবি, চিকিৎসকরা বলেন নাবালিকার বাঁ হাত বাদ দিতে হবে। সেখান থেকে ঈশানীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে 3 বার অপারেশনে ঈশানীর বাঁ হাত বাঁচানো গিয়েছে, কিন্তু হারিয়েছে স্বাভাবিক ক্ষমতা। অভিযোগ করেছিলাম, ওনারা পারেনি, নোটিশ দিয়েছিল, ওরা কোনো উত্তর দেয়নি। ওই মৃণাল মণ্ডলও কোনো মৃণাল মণ্ডলের কাছে নার্সিংহোমে কোনো উত্তর দেয়নি। না, মৃণাল মণ্ডলের কাছে আমরা গিয়েছিলাম, নার্সিংহোমের যারা ছিল, আমরা যেহেতু চিনি না তো, ওনার কাছে ঠিকানা চাইতে গেছিলাম। উনি ঠিকানা উল্টোপাল্টা দিয়েছিল। আমার যে উকিল ছিল পার্থ সারথী মণ্ডল, উনি সব কিছু ঠিকানাপত্র জোগাড় করেছিলেন। মৃণাল মণ্ডল আমাকে ঘুরিয়ে বলেছে যে তোমার কি করার আছে তুমি করো, আমি 2,500 টাকা দিয়ে জামিন করে আসবো। নার্সিংহোমের বিরুদ্ধে কাকদ্বীপ থানা এবং স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানায় ঈশানীর পরিবার। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। নার্সিংহোম কর্তৃপক্ষকে 3 লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা। 13 অক্টোবর প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা। बंगाल सरकार से कोई हेल्प मिला है? नहीं, कुछ नहीं हेल्प मिला। नोबडी कैन हेल्प मी। हमको हेल्प नहीं चाहिए, हमको न्याय चाहिए बस। हमको पैसा भी नहीं चाहिए, कि कुछ भी नहीं चाहिए, मदद कुछ नहीं चाहिए।
I want to justice. पुलिस कंप्लेन में लिखा गया है कि 8:30 बजे घटना घटा है। मुख्यमंत्री ममता बनर्जी बोली कि 12:30 बजे। वही तो बात है वो पुलिस भी झूठ है और ममता बनर्जी भी झूठ है। हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जब हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। বিস্ফোরক অবস্থান নির্যাতিতার বাবার, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন নির্যাতিতার বাবা। দুর্গাপুরে ছাত্রী নির্যাতনে পুলিশি তদন্তেই আস্থা। আমি মমতা দিদি মায়া বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কাছে ক্ষমা মেগে নিয়েছি, যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর পদক্ষেপ যাহা নিবে, আমার মেয়েকে যাহা ন্যায় দেবে ওইটাই আমার খুশি। মেয়েদের জন্য সুরক্ষিত নয় বাংলা, বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বোসের। What we see is only the tip of the iceberg. This shows a decadence that is fostered on the Bengal society by the ineptitude of those who are supposed to control it. Bengal has become a place which is not safe for the girl child. Women are scared. Bengal has become a place which is not safe for women. Police have to do their duty well. These are all the symptoms of a soft state. The law is there, but implementation is tardy. This is an occasion for the entire Bengal society to come together, work together, and succeed together. We cannot allow this kind of trends to continue in society and pollute the atmosphere in Bengal society. দুর্গাপুরের নির্যাতিতা ওড়িশা ছাত্রীর বাবা বাংলার পুলিশ প্রশাসনের ওপর ভরসা রেখেছেন। প্রতিক্রিয়া তৃণমূলের। পুলিশ আছে কিন্তু শাসন নেই, এটা যারা বলছেন তাদের এই প্রোপাগান্ডায় জল ঢেলে দিয়েছেন খোদ ওড়িশার ওই ছাত্রীর বাবা নিজে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ভুল স্বীকার করছি, এবং ওড়িশা গভর্নমেন্টের অফিসিয়ালরা এর আগেই এসে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। পুলিশ 24 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছিল, 48 ঘন্টার মধ্যে অল 5 হ্যাভ বিন অ্যারেস্টেড, অ্যাকিউজ হ্যাভ বিন অ্যারেস্টেড, তারপরে তার বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পুলিশ একেবারে আইন মেনে রুলবুক মেনে কাজ করেছে। এটা বিজেপি শাসিত রাজ্য নয়, এখানে অপরাধ করলে অপরাধীর জায়গা হবে জেলের পেছনে। রাজ্যপাল হাজার পলিটিক্স করলেও সেই ধারণা বদলাবে না। আসছি পরবর্তী খবরে। এসআইআর এর বিরোধিতায় পথে নামলে গুলির হুঁশিয়ারি। কলেজ স্কোয়ারে সভা থেকে হুমকি সুকান্তর। ভাঙচুর বিশৃঙ্খলা হলে কেন্দ্র সেনা নামাবে বলে হুমকি। গুলির হুমকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। গুলির হুঁশিয়ারিতে সুকান্তকে পাল্টা তোপ তৃণমূলের। বিজেপি রাষ্ট্র ব্যবস্থার অপব্যবহার করছে বলে তোপ কুণালের। সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ভাগে পা দেবেন না। উনি তো গুলি চলার ভয় দেখাচ্ছেন, শীতলকুচিতে তো তাই হয়েছে, গুলি করে মানুষ মেরেছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি তো সেটাই, যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি কিছু করতে যায় ওখানে গুলি চালিয়ে দেবে, দিয়ে লোক মারবে, সেই ভয়টা দেখাচ্ছে। কিন্তু বাংলার মাটিতে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মানুষ চিনে গেছেন। এই যে সেনা পলিটিক্স, রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করা, মার্কেটিং করছে, এই দিয়ে ঠিক কাজ নয়। এদিকে এসআইআর ম্যাপিং সম্পূর্ণ বলে দাবি শুভেন্দুর। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় 8 জেলায় 40% ভোটার নিখোঁজ। মেদিনীপুর জেলায় 30% ভোটার নিখোঁজ। প্রমাণ করতে হবে তারা ভারতীয়। কমিশনের এসআইআর উদ্যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এসআইআর ম্যাপিং মন্তব্যে পাল্টা তোপ তৃণমূলের। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। আমরাই তো বলেছি ফ্রেশ ভোটার লিস্ট চাই,
মমতাদি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না। ওরা লাফাচ্ছে কেন? ওরাই তো করতে যাচ্ছিল, যেটা মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে। যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে, জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে, এর প্রতিবাদ বাংলায় হবে। ভবানীপুর দখলের দাবি শুভেন্দু অধিকারীর, 20,000 ভোটে ভবানীপুরে জেতার দাবি বিরোধী দলনেতার। হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে এসআইআর এর পরে হারাবো 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিড আছে। শুভেন্দুর ভবানীপুর মন্তব্যে পাল্টা খোঁচা কুণালের। চটকদারি মন্তব্য বলেই খোঁচা বিরোধী দলনেতাকে। শুভেন্দু অধিকারীর দাবি অবাস্তব বলেও তোপ। অবাস্তব কথাবার্তা। ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না তাকায় মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না, মুখ্যমন্ত্রীও হবেন। ফলে এগুলো উনি চটকদারি কথা বলেন। 20 সালে বলতেন 21 সালে আমরা ক্ষমতায় আসবো, 21 সালে হেরে যাওয়ার পর বললেন 23 সালে পঞ্চায়েত জিতবো, 23 সালে হেরে যাওয়ার পর বললেন 24-এ লোকসভা আমাদের বাড়বে, কমে যাওয়ার পর এখন বলছেন 26-এ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আসলে কুছ নেই করেঙ্গা। আজ উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী, আজ নাগরাকাটায় বিজেপির ধিক্কার মিছিল, সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদ। আজ উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী, নাগরাকাটায় বিজেপির ধিক্কার মিছিল। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কি জানা যাচ্ছে? দেখো, বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে গতকালই দেখা গিয়েছিল কলকাতা শহরে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী, কলেজ পার্ক থেকে স্বাধীনতা ক্রসিং পর্যন্ত। সেই একই বিষয়ের প্রতিবাদে আজ উত্তরবঙ্গে মিছিল, প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সাংসদ বিধায়করা। এবং দুপুর 2টোর নাগাদ নাগরাকাটা রেলওয়ে স্টেশন থেকে গুলকাপাড়া মোড় পর্যন্ত রয়েছে এই প্রতিবাদ মিছিল। এছাড়াও শুভেন্দু অধিকারী আজ ধূপগুড়ি যাবেন, সেখানে যারা বিপর্যস্ত মানুষ তাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, ত্রাণ বিতরণের মতো কর্মসূচি রয়েছে। এবং আজই আবারও তিনি ফিরে আসবেন কলকাতায়। সুতরাং নাগরাকাটার যে ঘটনা দেখা গিয়েছিল, ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারীর যারা বিধানসভার বিধায়ক রয়েছেন, বিধানসভার মুখ্য চিফ হুইপ রয়েছেন তিনি শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। সেই আক্রমণের প্রতিবাদে, সেই হামলার প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থক তারা গতকাল মিছিলে হেঁটেছেন। আজও সেই একই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য সাংসদ যারা রয়েছেন তারা মিছিলে হাঁটবেন উত্তরবঙ্গে। ধন্যবাদ।